বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১৬তম পর্ব। বিংশ শতাব্দীর মধ্যপ্রাচ্য, আরব ইসরায়েল সমস্যার যত কাহিনী। জারিফ বলল, বিংশ শতাব্দীর মধ্যপ্রাচ্যের ইতিহাস আলোচনা করতে হলে কমপক্ষে ১,০০০ পৃষ্ঠা প্রয়োজন। এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্র একেবারে তছনছ হয়ে গেছে বিংশ শতাব্দীতে। মধ্যপ্রাচ্যে ছোট বড় অনেক দেশ আছে। আমরা প্রধানত কয়েকটি দেশের কথা আলোচনা করলেই মধ্যপ্রাচ্যের অস্থির অবস্থা সম্পর্কে ধারণা হয়ে যাবে। যেহেতু ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকা তুরস্কের দখলে ছিল, তাই আমরা প্রথমে তুরস্কের ইতিহাস আলোচনা করব। ঐতিহাসিক ভূমি ফিলিস্তিন ও জেরুজালেম ছিল তুর্কিদের দখলে। ফিলিস্তিনিদের হটিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তুরস্ক ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কাহিনী বলার পর আমরা মিশর নিয়ে আলোচনা করব। তারপর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরানের কথা বলতেই হবে। এরপর আসবে ইরাকের কথা। এসব আলোচনার ফাঁকে অবশ্যই চলে আসবে সিরিয়া ও জর্ডানের কথা। তেল আবিষ্কারের কারণে বুঝবাজির মতো বদলে যাওয়া সৌদি আরবের কাহিনী আমাদের জানতেই হবে। আশা করি উপরের দেশগুলোর কথা আলোচনা করলেই পুরো মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণা হয়ে যাবে। তুরস্কের ইতিহাস ও কামাল আতাতুর্ক প্রসঙ্গ। মামুন জারিফকে প্রশ্ন করল, কামাল আতাতুর্ক সম্পর্কে বিস্তারিতভাবে জানা আমার জন্য খুবই দরকার। আমাদের এই বাংলাদেশে ফেসবুকে বহু গ্রুপ আছে যারা কথায় কথায় কামাল আতাতুর্ককে কাফির, ইসলাম বিরোধী বলে গালি দেয়। তুরস্কের ওসমানীয় খেলাফতের প্রতি ব্যাপক আবেগ লক্ষ্য করি এক শ্রেণীর মানুষের। আমি যে কোনো লোকের আবেগকে সম্মান করি, তাই কারো আবেগ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে তোমার কাছে থেকে সত্য ইতিহাস জানতে চাই। জারিফ বলল, অ্যাকর্ডিং টু ফেসবুকীয় পিপল ইন আওয়ার কান্ট্রি, কামাল আতাতুর্কের বিরুদ্ধে দোষটা কি? মামুন বলল যে দোষটা হলো ইসলামী খেলাফত ধ্বংস, আয়া সুফিয়া মসজিদকে জাদুঘরে রূপান্তর, তুরস্কের মহিলাদেরকে পর্দা প্রথা থেকে বের করে নিয়ে আসা এবং হিজাব পরা নিষিদ্ধকরণ, তুর্কি হরফকে আরবির মতো না লিখে ল্যাটিনমুখীকরণ, আজান নিষিদ্ধকরণ ইত্যাদি। জারিফ বলল, ওকে, আমি চেষ্টা করব তোমার সব প্রশ্নের উত্তর দিতে। তবে ভাই, আমার ভিতরে কিন্তু এত আবেগ নাই। আমি ইতিহাস পড়ে যতটুকু জেনেছি সেই অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করতে চেষ্টা করব। আমার মতের সাথে তোমার নাও মিলতে পারে, তবে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিব না। তুরস্কের ওসমানিয়া খেলাফত কি আসলে ইসলামী খেলাফত ছিল? মিস্টার মামুন, তোমার প্রথম প্রশ্ন ছিল ইসলামী খেলাফত ধ্বংস করেছে কামাল আতাতুর্ক। তোমার প্রতি আমার জিজ্ঞাসা হচ্ছে, ইসলামী খেলাফতের সংজ্ঞা তুমি ঠিকঠাক মতো দাঁড় করাতে পেরেছ কি? ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর সর্বসম্মতভাবে খলিফা নিযুক্ত হন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফা হন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় ও চতুর্থ খলিফা ছিলেন যথাক্রমে হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী খেলাফতের কাঠামো দাঁড়িয়ে আছে মজলিসে শুরা বা আলাপ আলোচনার ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতির ব্যবহার। তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকেই মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যাই হোক, চার খলিফাকে ইসলামের খিলাফতের শাসক বলতেই হবে। তাদের পরে ইসলামী খেলাফতটা কোথায় ছিল বলো? মামুন বলল, কেন, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, উত্তর আফ্রিকার অনেকগুলো ইসলামী খেলাফত, তুরস্কের ইসলামী খেলাফত, এগুলো কি ইসলামী খেলাফত নয়? জারিফ উত্তর দিল, এই তো পেয়ে গেলাম বঙ্গীয় মুসলমানের খিলাফতের সংজ্ঞা। শোনো, খিলাফতের রাজতন্ত্র বিলকুল হারাম। যেখানে রাজতন্ত্র আছে সেখানে ইসলামী খেলাফত থাকতে পারে না। খেলাফতের চরিত্র হবে শতভাগ গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক। চার খলিফার পরে খিলাফত মুসলিম বিশ্বের কোথাও গড়ে ওঠেনি। সব জায়গাতে ছিল রাজতন্ত্র। এসব রাজতন্ত্রের শাসকেরা নিজের ক্ষমতার জন্য আপন ভাইকে হত্যা করেছে, পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আপনজনদেরকে নৃশংসভাবে খুন করে
ক্ষমতায় বসেছে। এটা কি খিলাফতের চরিত্র? খিলাফতে তো ক্ষমতা চাওয়ারই নিয়ম নাই। যতগুলো মুসলিম রাজবংশ এখন পর্যন্ত বিশ্বে ক্ষমতায় এসেছে, তার মধ্যে আপনজনের মধ্যে খুনাখুনি সবচেয়ে বেশি করেছে তুরস্কের ওসমানীয় সালতানাত। এবার বলো, তুরস্কের ওসমানিয়া বংশের শাসন ইসলামিক খেলাফত নাকি রাজতন্ত্র? মামুন বলল, তোমার কথা অনুযায়ী এটা তো তাহলে রাজতন্ত্রই। জারিফ বলল, আমার কথা নয়। উসমানিয়া শাসন যদি ইসলামিক খেলাফত হয়, তাহলে ভারতের মুঘলরা কি দোষ করল? তারা ওসমানীয়দের চেয়ে কোনো অংশে কম ছিল না। বর্তমান সৌদি শাসকরা তো দুই পবিত্র নগরী মক্কা মদিনার খাদেম। তারা কি ইসলামিক খেলাফত চালাচ্ছেন? রাজতন্ত্র ছাড়াই আর কিছুই নয়। যাই হোক, প্রথম একটা সিদ্ধান্তে আসলাম, মোস্তফা কামাল আতাতুর্ক কোনো ইসলামী খেলাফত ধ্বংস করেন নাই। তিনি ৭০০ বছর যাবৎ বহমান একটি রাজতন্ত্রকে বিলুপ্ত করেছেন পার্লামেন্টের অনুমোদন নিয়ে, যে রাজবংশের শাসকেরা ছিলেন মুসলিম। ব্যাপারটা হচ্ছে, আমাদের উপমহাদেশে কেন জানি তুরস্কের ওসমানিয়া সালতানাত নিয়ে এত আবেগ রয়েছে যে স্বয়ং তুরস্কেও এতটুকু আবেগ নেই। তবে কামাল আতাতুর্ককে নিয়ে বাদবাকি অভিযোগগুলো ঠিক আছে। তুরস্কের দুই পাশে আবু জাহেল ও আবুল আহাব। আবু জাহেল ও আবুল আহাব ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা। বাতিজার বিরুদ্ধে সর্বদা চরম শত্রুতায় লিপ্ত ছিলেন এই দুই কাফির সর্দার। ঠিক তেমনি ১৯ শতক ও ২০ শতকে তুরস্কের দুই পাশে ছিল দুই শত্রু, যারা তুরস্কের অমঙ্গল কামনা করত সবসময়। তুরস্ককে ধ্বংস করার জন্য তারা সর্বশক্তির নিয়োগ করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা ছিল রাশিয়া। মনে রেখো, খ্রিস্টান জগতের প্রধান দুটি বিভাজন ছিল রোম ও কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। অনেকটা মুসলমানদের শিয়া সুন্নির মতো। রোমের পোপের অধীন খ্রিস্টানরা ছিল ক্যাথলিক খ্রিস্টান, আর কনস্টান্টিনোপলের খ্রিস্টানরা পরিচিত ছিল গ্রিক অর্থোডক্স নামে। ১৪৫৩ সালে তুরস্কের সুলতান দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপলের খ্রিস্টান তথা বাইজেন্টাইন সাম্রাজ্য ধ্বংস করেন। রাশিয়া ছিল এই গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী একটি দেশ। যেহেতু তুরস্ক বাইজেন্টাইন সাম্রাজ্যকে ধ্বংস করেছে, তাই রাশিয়া তুরস্ককে মনে প্রাণে ঘৃণা করত। তুরস্ককে দুর্বল করতে রাশিয়া ছিল বদ্ধপরিকর। তুরস্কের সাথে রাশিয়ার শত শত বছর যাবৎ যুদ্ধ হয়েছে। রাশিয়াই তুরস্ককে উপাধি দিয়েছিল ইউরোপের রুগ্ন মানুষ। রাশিয়ার বারংবার আঘাতের কারণে তুরস্ক আসলেই দুর্বল হয়ে পড়ে ১৯ শতকে। তাই রাশিয়া ছিল তুরস্কের কাছে সাক্ষাৎ আবু জাহেল। প্রাচীন সভ্যতার লীলাভূমি গ্রিস ছিল তুরস্কের জন্য আবুল আহাব। ১৪৫৩ সালে তুর্কিরা যে বাইজেন্টাইন সভ্যতার পতন ঘটিয়েছিল, সে সভ্যতা ছিল মূলত গ্রিক সভ্যতা। কিন্তু সেই গ্রিক সভ্যতা ১৪৫৩ সাল থেকে ছিল তুরস্কের অধীনে পরাধীন একটি দেশ। ১৮০০ সালের কিছু পূর্ব থেকেই গ্রিসে নবজাগরণ সৃষ্টি হয়। জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউ এসে লাগে গ্রিসে। গ্রিস কবি রিগাস তার কবিতায় প্রাচীন গ্রিসের গৌরব নতুনভাবে উপস্থিত করে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানান। তার লেখনী গ্রিকদের জাতীয়তাবাদী ভাবধারার উদ্বুদ্ধ করে তোলে। ১৭৯৮ সালে তুর্কি সালতানাত গ্রিক কবি রিগাসকে মৃত্যুদণ্ড প্রদান করে। কিন্তু কবি রিগাসের মৃত্যু গ্রিকদের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করে তোলে। তুরস্কের জাতশত্রু রাশিয়ার মাটিতে গ্রিসের স্বাধীনতা খসড়া রচিত হয়। ১৮২১ সালে তুর্কিদের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ করে গ্রিস। তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদ এক ফরমান জারি করেন। তিনি গ্রিকদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার জন্য সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানান। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। তুরস্কের সুলতানের প্রত্যক্ষ মদদে মুসলমানরা গ্রিকদের কচুকাটা করেন। ১৮২২ সালের এপ্রিল মাসে কিওস দ্বীপে প্রায় ২০,০০০ গ্রিক নিহত হয়। এই ঘটনার পর পশ্চিম ইউরোপীয়দের নজরে পড়ে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের উপর। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের প্রতি অনুকূল পরিবেশ তৈরি হয়। গ্রিসের স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে ছুটে যান প্রখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রন। কিন্তু গ্রিকদের স্বাধীনতা আন্দোলনকে সে অর্থে সহযোগিতা করেননি কেউ। আবার এগিয়ে আসলো রাশিয়া। ১৮২৫ সালে রাশিয়ান জার আলেকজান্ডারের মৃত্যুর পর তার ভাই নিকোলাস ক্ষমতায় আসেন।
তিনি এসেই গ্রিকদের স্বাধীনতার প্রশ্নের একটা মীমাংসা করতে চাইলেন। ব্রিটেন ও অস্ট্রো-হাঙ্গেরি গ্রিকদের স্বাধীনতা আন্দোলনে এতটা উৎসাহী ছিল না, কিন্তু রাশিয়া একাই তুরস্কের বিরুদ্ধে নামল। 1830 সালে গ্রিস স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। স্বাধীন হয়েই গ্রিস রাশিয়ার মদদে শক্তি বাড়িয়েই চলল। তুরস্কের জমি দখল করাই ছিল গ্রিকদের একমাত্র উদ্দেশ্য। আগে থেকেই রাশিয়ার জ্বালায় অতিষ্ঠ তুর্কিদের নতুন আজরাইল রূপে আবির্ভূত হল গ্রিস। এই দুই দেশের তৎপরতায় প্রথম মহাযুদ্ধের আগে ইউরোপের মাটি থেকে সব ভূখণ্ড হারায় তুর্কিরা। প্রথম মহাযুদ্ধে যখন তুর্কি জার্মান জোট হেরে যায়, তখন তুরস্ককে শাস্তি দিতে এক পায়ে খাড়া মিত্রশক্তি। তুরস্কের মাটিতে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, রাশিয়া ও গ্রিসদের সৈন্য অবতরণ করে। যে তুরস্ক একদিন ইউরোপ, উত্তর আফ্রিকা এবং এশিয়া জুড়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, প্রথম মহাযুদ্ধের পর সেই তুরস্কের নাম নিশানা বিশ্বের মানচিত্র থেকে মুছে যাওয়ার দশা হলো। তুরস্কের সেই কঠিন সময়ে ত্রাতা হয়ে মাঠে নামলেন চতুর সেনানায়ক মোস্তফা কামাল পাশা। কামাল ইউরোপীয়দের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে তুরস্কের স্বাধীনতার পতাকা উড্ডীন করলেন। কামাল না থাকলে তুরস্ককে বাগ বাটোয়ারা করে গিলে খেত মিত্রশক্তি। কৃতজ্ঞতা স্বরূপ তুর্কি জাতি কামালকে আতাতুর্ক বা তুর্কি জাতির পিতা উপাধিতে ভূষিত করে। মনে রেখো মামুন, কামাল আতাতুর্ক ইসলাম বিরোধী কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেটা সত্য, কিন্তু আধুনিক তুরস্ককে ঐক্যবদ্ধ করে তার স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত মহানায়ক হলেন কামাল আতাতুর্ক। তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস বর্তমান তুর্কি প্রেসিডেন্ট এরদোগানেরও নাই। পর্ব ৭১। কামাল আতাতুর্কের চোখের সামনে তুরস্ক যখন আসলেই মুমূর্ষ। কামাল আতাতুর্ককে মূল্যায়ন করতে হলে সবার আগে দরকার তার সময়কার তুরস্কের প্রকৃত চিত্র তুলে ধরা। তাহলেই কামালের সব কর্মকাণ্ডকে বিশ্লেষণ করা যাবে। ১৫৬৬ সালে অটোমান সাম্রাজ্যের দশম সুলতান সোলাইমান মারা যাওয়ার পর থেকেই অটোমান সাম্রাজ্যের ক্ষয় হতে থাকে। তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্যের ছিল তুলনাহীন প্রভাব। পুরো বলকান অঞ্চল তো বটেই, অস্ট্রো-হাঙ্গেরির হাপুসবুর্গ রাজশক্তি পর্যন্ত তুরস্কের বয়ে তটস্থ থাকত। বিখ্যাত খ্রিস্টান ধর্ম সংস্কারক মার্টিন লুথার কিং পর্যন্ত একবার ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন যে খ্রিস্টানদের পাপের ফলেই প্রভু তাদেরকে শায়েস্তা করার জন্য মুসলমান তুর্কিদের পাঠিয়েছেন। তুর্কিদের নৌবাহিনী ছিল শক্তিশালী। হাপুসবুর্গ রাজবংশ তুরস্ককে কর দিত আনুগত্য মেনে নিয়ে। উত্তর আফ্রিকার মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া এবং মিশর তুর্কিদের দখলে ছিলই। মুসলমানদের দুই পবিত্র নগরী মক্কা মদিনা সহ বিস্তীর্ণ হেজাজ ও নজদ উপত্যকা, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, প্যালেস্টাইন সব ছিল তুর্কিদের দখলে। কোনো পর্যটক আজও তুরস্কের তোপকাপি প্যালেস পরিদর্শন করলে দেখতে পারবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র সেখানে রয়েছে। তুর্কিরা যখন মক্কা মদিনার শাসক ছিল, তখন তারা এসব জিনিস তুরস্কে নিয়ে এসেছে। এই সাম্রাজ্য ধীরে ধীরে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো, তার পিছনে অনেক কারণ বিদ্যমান। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যাবে সব রাজশক্তির পতন হয়েছে, বরং তুর্কিদের পতন অনেক দেরিতে হয়েছে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের গতিপথ পরিবর্তনও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যতদিন পর্যন্ত ভূমধ্যসাগর ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একচেটিয়া জলপথ হিসেবে বিবেচিত ছিল, ততদিন তুর্কি সাম্রাজ্য ভূমধ্যসাগর দিয়ে পরিচালিত ব্যবসা বাণিজ্য থেকে সুবিধা ভোগ করত। কিন্তু ভাস্কো দা গামা কর্তৃক ভারত আসার জলপথ আবিষ্কার করায় ভূমধ্যসাগরের গুরুত্ব কমতে থাকে। তুরস্কের পিছিয়ে পড়ার দ্বিতীয় কারণটা ছিল ধর্মীয় ও সামাজিক। তুরস্কের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান শক্তিবর্গ আধুনিক জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে নতুন এক জগতে প্রবেশ করে। আধুনিক বিজ্ঞান জগতের পুরো মালিকানা চলে যায় ইউরোপীয়দের হাতে। তুরস্কে গেড়ে বসে ধর্মান্ধতা ও কুসংস্কার। সুলতান দ্বিতীয় সেলিম তুরস্কের সংস্কার কাজে হাত দেন, কিন্তু তিনি প্রবল বিরোধিতার সম্মুখীন হন। সুলতান সেলিমকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহে সুলতান তৃতীয় সেলিম নিহত হন। তুরস্কে আধুনিক ও প্রগতিশীলদের সাথে ধর্মীয় রক্ষণশীলদের সংঘাত চলতেই থাকে।
তুর্কিদের অটোমান সাম্রাজ্য পতনের আরেকটি কারণ হচ্ছে রাজনৈতিক। রাশিয়ান সম্রাট পিটার দ্য গ্রেট ঘোষণা করেন, তুর্কিদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত রাশিয়ার সংগ্রাম চলবেই। রাশিয়ার সাথে তুরস্কের সংগ্রাম শুরু হয়েছে ১৫৬৮ সাল থেকেই। সেই সময় থেকে শুরু করে ১৯১৮ সাল পর্যন্ত তুরস্কের সাথে রাশিয়ার অসংখ্যবার যুদ্ধ হয়েছে। রাশিয়া তুরস্ককে ধ্বংস করতে চেয়েছে বারবার। অবাক করার মতো ব্যাপার হচ্ছে, তুরস্কের ওসমানিয়া খেলাফতকে বাঁচিয়ে রেখেছে ব্রিটিশরা। রাশিয়া যাতে কোনো মতেই ইউরোপীয় রাজনীতিতে প্রবেশ করতে না পারে, সেজন্য ব্রিটেন চাইতো তুর্কিদের অটোমান সাম্রাজ্য যাতে রাশিয়ার সামনে প্রতিরোধ হয়ে দাঁড়াতে পারে। বলতে দ্বিধা নেই, ব্রিটেন যদি তুর্কিদেরকে বাঁচিয়ে না রাখত, রাশিয়ার বিরুদ্ধে না গিয়ে, তাহলে তুর্কি সালতানাত এত দীর্ঘ হতো না। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে তুরস্ককে নিয়ে ব্রিটেন ও রাশিয়ার এই দীর্ঘ লড়াই নতুন এক পরিভাষার জন্ম দেয়, যার নাম ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য তত্ত্ব। সে কাহিনী অন্যত্র হবে। কিন্তু ব্রিটেনের দয়ায় কিংবা ছলনায় আর কতদিন? তুরস্কের শক্তি ক্ষয় হতেই থাকল। গত পর্বেই বলেছিলাম, প্রথম মহাযুদ্ধের আগেই ইউরোপের মাটি থেকে সব ভূখণ্ড হারায় তুরস্ক। প্রথম মহাযুদ্ধ শুরু হলে তুরস্ক জার্মানির পক্ষ নেয়। ১৯১৮ সালের ১১ই নভেম্বর জার্মানির যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে প্রথম মহাযুদ্ধ শেষ হয়। তারও ১২ দিন আগে ৩০ অক্টোবর তারিখে তুরস্ক মিত্রশক্তির অন্যতম প্রধান কাণ্ডারি ব্রিটেনের সাথে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। জার্মানির মতো তুরস্ক হয়ে পড়ে পরাজিত শক্তি। তুরস্কের ইস্তাম্বুল নগরীতে প্রবেশ করে ব্রিটিশ ও ইতালিয়ান বাহিনী। অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া তুরস্কের আর কিছু করার ছিল না। তুরস্কের অটোমান সুলতান শক্তিহীন। দেশ চালাচ্ছিল আধুনিকতার জান্ডাবাহী নব্য তুর্কিরা। লজ্জায় অপমানে তারাও চুপচাপ। তুরস্কের হয়ে কথা বলার কেউ রইল না। ইস্তাম্বুল নগরীতে যখন ব্রিটিশ ও ইতালিয়ান বাহিনী মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই পশ্চিম সীমান্ত দিয়ে গ্রিক বাহিনী তুরস্কে ঢুকে পড়ে। স্মার্না নগরীতে গ্রিকরা যখন তুরস্কের জমি দখল করার খায়েশ নিয়ে আক্রমণ চালালো, স্মার্না নগরীতে বসবাসরত খ্রিস্টানরা গ্রিকদেরকে স্বাগত জানালো। তুরস্কের প্রতি গ্রিকদের রাগের কোনো শেষ নেই। ৪০০ বছর যাবৎ গ্রিস ছিল তুরস্কের অধীন। ১৮৩০ সালে তুর্কি অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে গ্রিস। এবার সুযোগ পেয়ে তুরস্ককে উচিত শিক্ষা দিতে চাইল গ্রিস। ব্রিটেনের আস্কারা তো ছিলই গ্রিকদের এই আচরণের প্রতি। তুরস্কের মাটিতে দখলদারিত্ব কায়েম করে গ্রিকদের সে কি বুনো উল্লাস। তুরস্কের পূর্ব সীমান্ত দিয়ে ঢুকল আর্মেনিয়ার খ্রিস্টানরা। আর্মেনিয়ার খ্রিস্টানরা গণহত্যার শিকার হয় তুরস্ক কর্তৃক। ১৯১৫ সালে আর্মেনিয়ার খ্রিস্টানদের পাইকারি হারে মারা শুরু করে তুর্কিরা। আর্মেনিয়ার খ্রিস্টানরা রাশিয়ানদের সাথে মিলে তুরস্কের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। এই অভিযোগে প্রায় ১৫ লাখ আর্মেনিয়াকে হত্যা করা হয়, যেটা বিংশ শতাব্দীর প্রথম পরিকল্পিত জেনোসাইড। তাই প্রথম মহাযুদ্ধ যখন শেষ হয়, স্বল্প সংখ্যক আর্মেনীয় এবার তুরস্কের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, এমন অবস্থা হলো তুরস্কের। পশ্চিমা খ্রিস্টান শক্তির আস্কারা পেয়ে আর্মেনিয়ারাও এবার তুরস্কের সাথে মাস্তানি করতে লাগলো। ১৯১৬ সালের কুখ্যাত সাইকস-পিকট চুক্তি। তুরস্কের বিপদ কেবল শুরু। তোমার নিশ্চয় মনে আছে, পৃথিবীর সেরা ২টি প্রণালীর মালিক তুর্কিরা। দারদানেলস ও বসফরাস প্রণালী দখলে নেওয়ার জন্য ১৯১৫ সালে ব্রিটেন ফ্রান্স মরণ কামড় চালায় তুর্কিদের উপর। ইতিহাসে সে যুদ্ধ গ্যালিপুলি নামে পরিচিত। কিন্তু অসম সাহসী বীর মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি বাহিনী সীমাহীন বীরত্ব দেখিয়ে এই দুই প্রণালী রক্ষা করে। তারপর থেকেই তুরস্কের প্রতি মহা ক্ষেপা ব্রিটেন ফ্রান্স। এই দুই সাম্রাজ্যবাদী শক্তি মনে মনে হিসাব কষছিল, আসুক কোনো এক সুদিন তুরস্ককে খণ্ড বিখণ্ড করা হবে। প্রথম মহাযুদ্ধের শুরুতেও তুরস্কের অধীনে মহাপ্রাচ্যের বিরাট অংশ ছিল। সবাই জানত তুরস্কের এসব সাম্রাজ্য অচিরেই তাসের ঘরের মতো ভেঙে যাবে। তাই মধ্যপ্রাচ্যের ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন
ও প্যালেস্টাইন এসব দেশগুলো কিভাবে বণ্টিত হবে এটা নিয়ে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে গোপন আঁতাত হয়। ব্রিটিশ প্রতিনিধি স্যার মার্ক সাইকস আর ফরাসি প্রতিনিধি জর্জ পিক্ট তাদের দেশের প্রতিনিধি হয়ে চুক্তিটি সম্পাদন করেন। তুরস্কের পতন হলে কে কিভাবে তুর্কিকে বাগবাটোয়ারা করবে তার গোপন দলিল। রাশিয়া ও ইতালির প্রচ্ছন্ন সমর্থন ছিল এই চুক্তির প্রতি। এটা ছিল ভয়াবহ একটি চুক্তি। ১৯১৬ সালের মে মাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গেলিপুলির যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রিটেন ফ্রান্স সুদিনের আশায় অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই সুদিন আসলো। প্রথম মহাযুদ্ধের পর বিপর্যস্ত তুরস্ককে চেপে ধরার এই তো সময়। পশ্চিম দিকে গ্রিস, পূর্ব দিকে আর্মেনিয়া, ইস্তাম্বুল নগরীতে ব্রিটিশ ও ইতালিয়ান বাহিনী যখন তাদের দখলদারিত্ব কায়েম করল, ফ্রান্স আর বসে থাকবে কেন? তুরস্কের দক্ষিণ সীমানা দিয়ে ফ্রান্সও ঢুকল তুরস্কে। এইবার সেরেছে। তুরস্কের অস্তিত্ব বোধ হয় আর থাকবে না। মিত্রবাহিনী নাম নিশানা মুছে ফেলবে তুরস্কের। তুরস্কের ভাগ্য কিছুটা ভালো ছিল যে তার সবচেয়ে কুখ্যাত শত্রু রাশিয়া এসব ডাকাতিতে ছিল না। লেনিনের নেতৃত্বে যখন ১৯১৭ সালে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই রাশিয়া এসব পুঁজিবাদী ডাকাতদের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিল। তাই প্রথম মহাযুদ্ধের পর রাশিয়ার তুরস্কের ব্যাপারে হস্তক্ষেপ করেনি। ইতিহাসের সেই চরম সন্ধিক্ষণে কামাল আতাতুর্কের আবির্ভাব। ১৯১৯ সালের ১৯শে মে থেকে ১৯২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত ৪টি বছর দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে একে একে সবাইকে তাড়িয়ে দেন তিনি। এই ৪ বছর হলো তুরস্কের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। যে জাতি শত শত বছর বহু দেশ শাসন করেছে, সেই জাতিকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাধীনতার সংগ্রামেও নামতে হয়েছে। এটাই হলো আধুনিক তুরস্কের সূচনা। আজকের আলোচনা শেষে জারিফ বলল, কামাল আতাতুর্ক মনে প্রাণে ইসলাম বিদ্বেষী ছিল। সে কাহিনীও বলবো, একটু ধৈর্য ধরো। কামালও আমার কেউ না, তুরস্ক আমার আপন দেশ না। কারো প্রতি আমার বিন্দুমাত্র আবেগ নাই। আমার সবটুকু আবেগ এই হতদরিদ্র বাংলাদেশকে নিয়েই। পর্ব ৭২, শতবর্ষের ফেরারি কামাল আতাতুর্ক, একটি নিরপেক্ষ মূল্যায়নের চেষ্টা। জারিফ বলল, তুরস্কের ইতিহাসের আলোচনা আজ আমরা শেষ করে ফেলব। গত ২ পর্বে আমি বলেছিলাম, তুরস্কের মতো একটি শক্তিশালী দেশ প্রথম মহাযুদ্ধে হেরে যাওয়ার পরে গ্রিস, আর্মেনিয়া, ব্রিটিশ ও ইতালি এই ৪ দেশ তুরস্কের ভূমি দখল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। শুরুটা হয়েছিল ১৯১৮ সালের ৩০ অক্টোবর তারিখ থেকে। প্রথম মহাযুদ্ধ শেষ হবার মাত্র ১২ দিন আগের ঘটনা। প্রথম মহাযুদ্ধের সময় তুরস্ক শাসিত হয়েছিল মূলত নব্য তুর্কিদের দ্বারা। খেলাফত ছিল নামে মাত্র। মিত্রশক্তির প্রতিনিধি হিসেবে ব্রিটেনের সাথে যুদ্ধবিরতির চুক্তি করে তুর্কিরা। এজিয়ান সাগরের লেমন্স দ্বীপে ব্রিটিশ যুদ্ধ জাহাজ আগামেমননে বসে এই যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। ইতিহাসে এই যুদ্ধবিরতি আর্মিকটিস অফ মুদ্রাস নামেও পরিচিত। এই যুদ্ধবিরতির ৭ নাম্বার ধারাটি ছিল খুব মারাত্মক। এতে বলা হয়েছিল, মিত্র বাহিনী তুরস্কের যে কোনো অঞ্চল দখল করতে পারবে যদি তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ হয়। মামুন বলল, ব্রিটেন, ফ্রান্স, ইতালি সহ মিত্রবাহিনীর সাহস তো কম না। তারা তুরস্কের মতো একটা ঐতিহ্যবাহী পরাশক্তির জমি দখল করে তাকে নিশ্চিহ্ন করে দিতে চাইল। জারিফ উত্তর দিল, এর মূল কারণ হলো প্রথম মহাযুদ্ধ পরবর্তী পরিস্থিতি। তুরস্ক যেহেতু জার্মানির পক্ষে ছিল, তাই ব্রিটেন, ফ্রান্সের নেতৃত্বে মিত্রশক্তি জার্মানি, তুরস্ক, অস্ট্রিয়া, হাঙ্গেরি সমেত অক্ষ শক্তিকে শাস্তি দিতে চাইল। আমরা প্রথম মহাযুদ্ধ পরবর্তী যে ভার্সাই সম্মেলন দেখি, সে সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অক্ষ শক্তিকে শাস্তি দেওয়া। ট্রিটি অফ সেব্রিস, তুরস্ককে ধ্বংস করার বহুজাতিক সংগ্রাম। প্যারিস শান্তি সম্মেলন চলতেছিল বছরব্যাপী। তারপর ১৯২০ সালের ১০ আগস্ট তুরস্কের উপর চাপিয়ে দেওয়া হয় এই চুক্তি। এই চুক্তির উদ্দেশ্য ছিল প্রথম মহাযুদ্ধে জার্মানির সঙ্গী ও পরাজিত শক্তি তুরস্ককে ছিন্ন ভিন্ন করে দেওয়া।
চুক্তির কয়েকটি ধারা ছিল, সেগুলো হলো: ১. মধ্যপ্রাচ্যের সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান ও লেবানন জুড়ে তুর্কিদের যে সাম্রাজ্য ছিল তা ব্রিটেন ও ফ্রান্সের অধীনে নিয়ে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য থেকে তুরস্ককে বিতাড়িত করা হলো এ ধারার মাধ্যমে। ব্রিটেন ও ফ্রান্সের দখলে থাকা ভূখণ্ডকে ম্যান্ডেট প্রথার মাধ্যমে শাসন করার সুযোগ পেল এই দুই সাম্রাজ্যবাদী শক্তি। ফ্রান্স পেল সিরিয়া ও লেবানন, আর ব্রিটেন পেল প্যালেস্টাইন, জর্ডান ও ইরাক। ২. অতি গুরুত্বপূর্ণ দারদানেলস প্রণালীর মালিকানা রইল না তুরস্কের হাতে। আন্তর্জাতিক জলপথ ঘোষণা করে ইতালির হাতে এর দেখভালের দায়িত্ব দেওয়া হলো। ৩. তুরস্কের কাছ থেকে বেশ কিছু জমি নিয়ে আর্মেনিয়াকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। ৪. গ্রিসকে দেওয়া হলো ইজমির শহর। যে গ্রিস তুরস্কের অধীনে ছিল শত শত বছর, তুরস্কের কাছ থেকে ভূখণ্ড নিয়ে সেই গ্রিসকে দেওয়া হলো। বসপরাস প্রণালীকেও আন্তর্জাতিক জলসীমা বলে ঘোষণা করা হলো। ৬. মিত্রবাহিনী নিজ দায়িত্বে তুরস্কের সংবিধান প্রণয়ন করতে পারবে, এ মর্মেও শর্ত আরোপ করা হলো। শুরু হলো কামালের লড়াই। সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ পাশা তুরস্কের সার্বভৌমত্ব বিরোধী এইসব চুক্তি মেনে নিতে প্রস্তুত হচ্ছিলেন। ওসমানিয়া সুলতান ষষ্ঠ মোহাম্মদ চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছিলেন, কিন্তু সেই সময়ে রুখে দাঁড়িয়েছিলেন তুর্কি বীর মোস্তফা কামাল পাশা। কামালের নেতৃত্বে বিপ্লবী জাতীয়তাবাদী সরকার সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন। ইতিহাসে সেটাই তুরস্কের স্বাধীনতার সংগ্রাম। আর সেই সংগ্রামের অবিসংবাদিত নায়ক হলেন মোস্তফা কামাল আতাতুর্ক। মধ্যপ্রাচ্য থেকে তুরস্ককে সরিয়ে দেওয়ার পরিকল্পনা না হয় মারা যায়, তাই বলে দারদানেলস ও বসফরাস প্রণালীর মালিকানা থেকে তুরস্ককে সরিয়ে দেওয়া হবে? জাতশত্রু গ্রিসকে ইজমির শহর সহ এজিয়ান সাগরের সবটুকু মালিকানা দিয়ে দেওয়া হবে? মোস্তফা কামাল হুঙ্কার দিলেন, এত অন্যায় সইবে না তুরস্ক। রাশিয়ার কাছ থেকে সহায়তা নিয়ে মোস্তফা কামাল গ্রিকদেরকে বিতাড়িত করলেন তুরস্কের মাটি থেকে। লেজ গুটিয়ে গ্রিস তার নিজ ভূখণ্ডে ফিরে গেল। মোস্তফা কামাল এবার লিগ অব নেশনস এর প্রতি চরমপত্র পাঠালেন। বললেন, তুরস্ক যদি এবার গণহত্যা শুরু করে গ্রিকদের উপর, তাহলে এই দায়ভার আপনাদের নিতে হবে। নানা সমস্যায় জর্জরিত ফ্রান্স, ইতালি কামালের এই অসমসাহসিকতার দরুন তুরস্কের মাটি থেকে পিছু হটল। ব্রিটেনও এতে যোগ দিল। ব্রিটেন ফ্রান্সের বাহিনী চলে যাওয়ায় আর্মেনীয় তুরস্কের মাটি থেকে মানে মানে সরে পড়ল। 1922 সালের সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে তুরস্ক থেকে সমস্ত দখলদারি সৈন্যরা চলে যেতে বাধ্য হলো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কামাল পাশাকে নিয়ে উচ্ছ্বাসপূর্ণ কবিতা লিখেছেন। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল বাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই। কামাল তুনে কামাল কিয়া বাই, হো হো কামাল তুনে কামাল কিয়া বাই। সবাই তুরস্ককে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করলো। মিত্র শক্তি ভাবল, যেহেতু তুরস্কের প্রতি ট্রিটি অফ সব্রেস এর মাধ্যমে মারাত্মক অন্যায় করা হয়েছে, তাই কামাল আতাতুর্ককে তুরস্কের সর্বে সর্বা মেনে নতুন করে আরেকটা চুক্তিতে উপনীত হওয়া প্রয়োজন। এখানে একটা কথা উল্লেখ করতেই হবে, আজ যে তুরস্কের 99% লোক মুসলিম, এর পিছনেও কামাল আতাতুর্কের একটা অবদান আছে। গ্রিস থেকে 11 লক্ষ মুসলিম জনগোষ্ঠীকে তিনি তুরস্কে নিয়ে আসলেন। বিনিময়ে তুরস্কের অভ্যন্তরে বসবাসরত 3,80,000 গ্রিক বংশোদ্ভূত খ্রিস্টানকে তিনি গ্রিসে পাঠালেন। মোস্তফা কামাল নিজে ছিলেন গ্রিসের বাসিন্দা, তাই তিনি জানতেন খ্রিস্টান অধ্যুষিত গ্রিসে বসবাস করা মুসলিমদের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। ট্রিটি অফ লুসান তুরস্কের জন্য স্বস্তিদায়ক চুক্তি। আঙ্কারাকে কেন্দ্র করে কামাল আতাতুর্ক যে সরকার গঠন করেছিলেন, সে সরকারের পার্লামেন্ট 1922 সালের নভেম্বর মাসের 1 তারিখ খিলাফত বিলুপ্ত করে। শেষ হয় 623 বছরের তুরস্কের ওসমানীয় খেলাফত। যদিও ওসমানীয় খেলাফত পুরোটাই ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র। 1923 সালের 24 অক্টোবর ট্রিটি অফ লুজান স্বাক্ষরিত হয়। এ চুক্তি তুরস্কের জনগণের কষ্টের ফসল। নিজেরা সংগ্রাম করে
সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এ চুক্তি আদায় করেছে তুর্কিরা, যার মূল কারিগর মুস্তফা কামাল আতাতুর্ক। তুরস্ক মধ্যপ্রাচ্যের উপর তার সমস্ত দাবি দেওয়া প্রত্যাহার করে নেয়। বিনিময়ে মিত্রশক্তি বর্তমান তুরস্কের উপর সার্বভৌমত্ব মেনে নেয়। সাইপ্রাসের উপর ব্রিটিশ আধিপত্য মেনে নেয় তুর্কিরা। বসফরাস ও দারদানেস প্রণালীতে তুরস্কের অধিকার প্রতিষ্ঠিত হয়। পর্ব ৭৩। আরব ইসরায়েল সমস্যার যত কাহিনী। যাযাবর ইহুদি বনাম আজকের দখলদার ইসরায়েল। জারিফ বলতে লাগলো, ইসরায়েল ফিলিস্তিন সংকট সম্পর্কে বলার জন্য আমি তোমাকে নিয়ে যাব ২০০০ বছর আগের কাহিনীতে। যদিও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৮ সালে, আর ইহুদি ধর্মের উৎপত্তি হয়েছে প্রায় ৪০০০ বছর পূর্বে। পুরো ইতিহাস একসঙ্গে বুঝার আগে চলো ২০০০ বছর আগের রোমান সাম্রাজ্যের এক গলিতে প্রবেশ করি। সময়কাল ৭০ খ্রিস্টাব্দ। রোমান সম্রাট ভেসপাসিয়ানের ছেলে টাইটাস ৬০,০০০ দুর্ধর্ষ রোমান বাহিনী ও স্থানীয় কিছু সহায়তাকারীদের নিয়ে ৪ মাস যাবৎ জেরুজালেম নগরী অবরুদ্ধ করে রাখেন। নগরীর প্রতিরক্ষা দেয়ালের ভিতরে প্রায় ৫ লক্ষ ইহুদি, কোনো কোনো বর্ণনা মতে ১০ লক্ষের মতো, ক্ষুধা তৃষ্ণায় দুকে দুকে মৃত্যুর প্রহর গুনছিল। বিদ্রোহী জেরুজালেমের বাসিন্দাদের উপর চরম আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিলেন রোমানরা। ঠিক ৫০০ বছর আগে এভাবেই ব্যাবিলনের রাজা নেবুচাদনেজার বেবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। এবারও জেরুজালেম নগরী ও তার বাসিন্দাদের নিশ্চিহ্ন করার জন্য রোমানরা মনস্থির করে ফেলল। বাসিন্দাদেরকে হত্যা করার পূর্বে দ্বিতীয় টেম্পেল, মুসলিম বিশ্বাস অনুযায়ী আল আকসা মসজিদ, জ্বালিয়ে দেওয়ার হুকুম দিলেন টাইটাস। রাজা সলোমন তাদের জন্য নির্মাণ করেছিলেন প্রথম টেম্পল। মুসলিম ধর্ম মতে হযরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নির্মিত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসই হচ্ছে প্রথম টেম্পল। বেবিলনীয় রাজা নেবুচাদনেজার প্রথম কেবলা ধ্বংস করার পর পার্সিক সম্রাট সাইরাস ইহুদিদের মুক্তিদূত হয়ে আসেন। তিনি বেবিলন দখল করেন, ইহুদিদেরকে মুক্তি দেন এবং তাদের জন্য আরেকবার দ্বিতীয় টেম্পল নির্মাণ করেন। দ্বিতীয় টেম্পল যখন জ্বলছিল, ক্ষিপ্ত রোমান সেনাপতি টাইটাস এবার মতো বদলালেন। নিভিয়ে দাও আগুন, যেটুকু পুরার তা পুড়ছে। জড় পদার্থকে আগুন দিয়ে পুড়ালে রোমানদের কলিজা ঠান্ডা হবে না। বেয়াদব ইহুদিদেরকে পাইকারি হারে হত্যা করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে তাদের নাম নিশানা। টাইটাসের এক হুকুমে বেঁচে যায় দ্বিতীয় টেম্পলের কিছু অংশ। আজকের ওয়েলিং ওয়াল সেই বেঁচে যাওয়া অংশেরই প্রতীক। সেনাপতির হুকুম তামিল করার জন্য সৈন্যদল প্রস্তুত হতে লাগলো। অনেক বছর পরে ২০ শতাব্দীতে জার্মান একনায়ক হিটলার ইহুদি নিধনের জন্য অপারেশন ফাইনাল সলিউশন শুরু করেছিলেন। ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেন হিটলার। সম্ভবত ৭০ খ্রিস্টাব্দে রোমান কর্তৃক আক্রান্ত হওয়াটা ছিল ইহুদিদের উপর প্রথম জাতিগত নিধন। যা হোক, রোমান সৈন্যরা ছিল ইহুদিদের জন্য সাক্ষাৎ আজরাইল। ইহুদিদের সব প্রতিরোধ ভেঙে গেল। প্রতিরক্ষা দেয়ালের ভিতরে এই চরমতম সময়ও ইহুদিরা নানা দল উপদলে বিভক্ত। ইহুদিদের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ ছিল, কিন্তু একদল ইহুদি সমস্ত খাদ্যদ্রব্য ধ্বংস করে দিল। বলল, খাদ্যদ্রব্য থাকলে ইহুদিরা আক্রমণাত্মক হবে না। খাদ্য ধ্বংস হয়েছে বলেই তো এখন হিংস্র হায়ানার মতো ঝাঁপিয়ে পড়তে হবে রোমানদের। অবশেষে শুরু হলো সেই নিধনযজ্ঞ। প্রতিদিন ৫০০ ইহুদিকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হচ্ছিল। অবস্থা এমন দাঁড়ালো যে ক্রুশ বানানোর মতো আর কোনো কাঠ নাই। রোদে পুড়ে পচে গলে যাচ্ছে ইহুদিদের লাশগুলো। কুকুর শেয়ালে কামড়াকামড়ি করতে লাগলো ইহুদিদের পচা গলা দেহ নিয়ে। ইহুদি ইতিহাসবিদ জোসেফাস, যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, বর্ণনা করেন যে ৬৬ সাল থেকে শুরু ৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৪ বছরে প্রায় ১০ লক্ষের মতো ইহুদি নিশ্চিহ্ন হয়ে যায় এই রোমান আক্রমণে। জীবিতদেরকে রোমানরা ধরে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। ৭০,০০০ ইহুদিকে কাজে লাগানো হয় রোমানদের কলোসিয়াম বানানোর জন্য। য পলায়তি স জীবতি, যে পালিয়ে থাকে সেই বেঁচে যায়।
এই সংস্কৃত প্রবাদকে সত্য প্রমাণ করে বেশ কিছু ইহুদি পালিয়ে বাঁচলেন। যান বাঁচানো ফরজ। জেরুজালেমে বসবাস করার পরে এই নীতিতে জীবিত ইহুদিরা ছড়িয়ে পড়লেন বিশ্বের বিভিন্ন জায়গায়। মিশর, সিরিয়া, ইরান, গ্রিস, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ, এমনকি ইসলামের পবিত্র নগরী মদিনাতেও। যদিও মদিনা তখনকার নাম ছিল ইয়াসরিব। আজকের ইহুদিরা সেই সব ইহুদিদের বংশ যারা 70 খ্রিস্টাব্দে রোমানদের হাত থেকে পালিয়ে বেঁচেছিল। মনে রাখতে হবে 70 খ্রিস্টাব্দের গণহত্যার পরে জেরুজালেম থেকে ইহুদিরা জারে বংশে উৎখাত হয়। আর 1948 সালের 14 মে তারা সেই ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র গঠন করে। প্রশ্ন হলো, প্রায় 2000 বছর যাবৎ ইহুদিরা কোথায় ছিল? রোমানরা কেন ইহুদিদের প্রতি এত ক্ষেপা ছিল? ইহুদি ধর্মের উৎপত্তি ও বিকাশ কবে ও কোথায়? চলো আজকে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কেন ইহুদিদের উপর যমদূতের মতো আবির্ভাব হলো রোমানরা? হোক পশ্চিম ইউরোপ অথবা পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা, পার্সিক সভ্যতা, গ্রিক সভ্যতা কিংবা মুসলিম শাসনের ইতিহাস, সর্বজয়ী রোমানদের নাম নিতেই হবে। পরাক্রমশালী রোমান সভ্যতা হয় এসব সভ্যতাকে পরাজিত করেছে অথবা ক্ষেত্র বিশেষে নিজেরা পরাজিত হয়েছে। তিবের নদীর মোহনায় রোম নগরীতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় অনেক আগে, 753 খ্রিস্টাব্দে। রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 509 খ্রিস্টাব্দে। আস্তে আস্তে রোম সাম্রাজ্য তার প্রভাব প্রতিপত্তি বাড়িয়েই চলল। উত্তর আফ্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা অত্যন্ত জৌলসময় কার্থেজিয়ানদের হটিয়ে ভূমধ্য সাগরের এপার ওপার মিলে রোম সাম্রাজ্যের আয়তন হয় বিশাল। রোমানদের এই উত্থানের আমলে ইহুদিরা জেরুজালেম নগরীকে কেন্দ্র করে তাদের দিন যাপন করছে। রোমান সেনাপতি পম্মে খ্রিস্টপূর্ব 63 সালে জেরুজালেম দখল করে একে রোমান সাম্রাজ্যের অধীনস্থ করেন। রোমান শাসনে ইহুদিরা কোনো বিদ্রোহ করেছিল বলে খবর পাওয়া যায়নি প্রথম দিকে। রোমানরা তাদের নিয়োজিত গভর্নর নিয়োগ করত। সেই গভর্নর ট্যাক্স তুলে রোমানদের রাজকোষে পাঠিয়ে দিতেন। এরকম একজন রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পাইলট, যার হুকুমে খ্রিস্ট ধর্মের যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর বিরুদ্ধে সব অভিযোগ সাজিয়েছিলেন জেরুজালেমের ইহুদিরা। তাই পরবর্তীতে খ্রিস্টানরা শত শত বছর যাবৎ যিশু হত্যার অভিযোগে সুযোগ পেলেই ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়ত। রোমান সম্রাট কেলিগুলার পাগলামি। 39 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কেলিগুলা নিজেকে দেবতা ঘোষণা করলেন। কেলিগুলা নিজেকে দেবতা ঘোষণা করে ডিগ্রি জারি করলেন যে রোমান সাম্রাজ্যের অন্তর্গত প্রত্যেক উপাসনালয়ে তার মূর্তি বানিয়ে তাকেই পূজা করতে হবে। রোমানরা ছিল বহু দেবতায় বিশ্বাসী। কোন সময় কোন দেবদেবীর পূজা করে তার কোনো ঠিক নাই। ইহুদিরা এক ঈশ্বরে বিশ্বাস করেন। তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রবর্তিত এক ঈশ্বরের উপাসনাকারী। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র হজরত ইসাক আলাইসাল্লাম এর বংশধর। ইহুদি মতে যদিও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসাক আলাইসাল্লাম এর নাম যথাক্রমে আব্রাহাম ও আইজাক বলে ডাকা হয়। ইহুদিদের অহংবোধে লাগলো রোমানদের এই ঘোষণা। রোমান সাম্রাজ্যের সবাই কেলিগুলার আদেশ মেনে চলল। একমাত্র ইহুদিরা তা মানতে পারেনি। একদল ইহুদি প্রতিনিধি সম্রাটের সাথে দেখা করে বললেন, ইহুদিরা একে ঈশ্বরে বিশ্বাসী, তারা আসলে এর বাইরে আর কাউকে দেবদেবী মানেন না। সম্রাট যাতে ইহুদিদের ধর্মবিশ্বাসটাকে একটু মর্যাদা দেন। কিসের কি? ক্ষেপে উঠলেন রোমান সম্রাট কেলিগুলা। সর্বজয়ী রোমান সম্রাটের আদেশ মানতে অস্বীকার করে চুনোপুঁটি ইহুদিদের দল। কেলিগুলা জেরুজালেমের উপাসনালয় ধ্বংস করার হুঙ্কার দেন। ইহুদিদের কপাল ভালো যে 41 খ্রিস্টাব্দে উন্মাদ কেলিগুলা মারা যান। আপাতত ইহুদিরা রক্ষা পায়। কিন্তু আসল দুর্দিন কেবল শুরু। কেলিগুলার বিরুদ্ধাচারণ করায় ইহুদিদের দুর্ভোগ বাড়তে লাগল। রোমান সৈন্যরা এখন ইহুদিদের উপাসনালয়ে জুতা নিয়ে উঠে পড়ে। বেশ কয়েকবার পবিত্র গ্রন্থ পুড়ে ফেলেছে। 66 খ্রিস্টাব্দে রোমের মসনদে আরেক উন্মাদ সম্রাট নিরো। জেরুজালেমের গভর্নর ফ্লোরাস ইহুদিদের সেকেন্ড টেম্পল লুট করেন। ইহুদিরা আর চুপ থাকতে পারেনি।
সেকেন্ড টেম্পল তাদের ধর্মীয় আবেগের জায়গা। জেরুজালেমে অবস্থিত রোমান সেনা ঘাঁটিতে ঝাঁপিয়ে পড়ল ইহুদিরা। স্বল্প সংখ্যক রোমান সৈন্য ইহুদিদের সামলাতে পারেনি। পার্শ্ববর্তী সিরিয়ার রোমান গভর্নর সেস্টিয়াস গালাস জেরুজালেমের রোমানদের সাহায্যার্থে সৈন্যদল প্রেরণ করেন। ইহুদিরা রোমানদের এই বাহিনীকেও কচুকাটা করেন। এই বিজয় ইহুদিদের সাহস বেড়ে যায়। তারা ভাবল রোমানদের পরাজিত করে ফেলবেন। বিশ্ব ইতিহাসে ৬৬ সাল থেকে ৭০ সাল পর্যন্ত সময়টা ইহুদি বিদ্রোহ নামে পরিচিত। কিন্তু এই বিদ্রোহের পরিণতি ছিল মারাত্মক। এই বিদ্রোহ ইহুদি জাতির জন্য ধ্বংস নিয়ে আসে। জেরুজালেম থেকে তারা হয় বিতাড়িত। ২,০০০ বছর যাবৎ ইহুদিরা বিশ্বের বিভিন্ন দেশে উদ্বাস্তুর মতো বসবাস করতে থাকে। অনেক ইহুদি আজও স্বীকার করে পরাক্রমশালী রোমানদের বিরুদ্ধে এই বিদ্রোহ করা ভুল ছিল ইহুদিদের। বরং রোমানদের সাথে একটু আপোষ করে চললে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হতো না। উদ্বাস্তুর মতো বসবাস করলেও ইহুদিরা জ্ঞান চর্চার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার গোড়াপত্তন করেছিল ইহুদিরাই। যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ইহুদিদের মনে একটা স্বপ্ন ছিল, কোনো একদিন আবার তারা জেরুজালেম যাবে এবং তাদের নিজেদের একটা দেশ গড়বে জেরুজালেমে। পর্ব ৭৪, ইহুদিবাদের সূচনার উৎস সন্ধানে। মামুন জারিসকে প্রশ্ন করল, জানলাম রোমান সাম্রাজ্য থেকে ৭০ খ্রিস্টাব্দে ইহুদিরা বিতাড়িত হয়। তারপর থেকে তারা উদ্বাস্তুর মতো সারা পৃথিবীতে ঘুরতে থাকে। ইহুদি ধর্মের প্রবর্তক কে? কবে এই ধর্মের সূচনা হলো? আরেকটা ব্যাপার হলো ৭০ খ্রিস্টাব্দে ইহুদিরা যেহেতু বিতাড়িত হয়েছিল জেরুজালেম থেকে, তাহলে ২,০০০ বছর পরে তারা কোন যুক্তিকে এই ভূখণ্ডে ফিরে যেতে চায়, যেখানে ইতিমধ্যে বহু আরবীয় জনগণ বসবাস করতে শুরু করেছিল? আন্তর্জাতিক বিষয়ে তুমুল বিশেষজ্ঞ জারিফ আলোচনা শুরু করলো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। প্রশ্ন করল মামুন, তুমি বলো, হজ করা মুসলমানদের মধ্যে কি রকম কাজ? মামুন বলল, এটা একটা ফরজ ইবাদত। অর্থনৈতিকভাবে সচ্ছল প্রত্যেকটা মুসলমানদের জীবনে একবার হজ করা ফরজ। জারিফ বলল, মুসলমানদের জীবনে যেমন হজ করা একটি ইবাদত, ঠিক তেমনি ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করতে পারা প্রত্যেকটা ইহুদিদের নিকট একটা ইবাদত। ইহুদিরা মনে করে প্যালেস্টাইন এলাকাটা তাদের জন্য স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমি। মামুন জিজ্ঞেস করল, এটা কি রকম কথা? ফিলিস্তিনে হাজার হাজার বছর ধরে মুসলমান সহ স্থানীয় আরব জনগোষ্ঠী বসবাস করে আসছে, আর ইহুদিরা তাদেরকে উচ্ছেদ করে বলবে এটা স্রষ্টা কর্তৃক তাদের জন্য প্রতিশ্রুত ভূমি? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। ইহুদিরা মনে করে ফিলিস্তিনের আদি বাসিন্দা তারাই। এটা ঠিক ৪,৫০০ বছর আগে ইহুদিরাই প্রথমে জেরুজালেম নগরীকে আশ্রয় করে নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করে। কিন্তু একটু আগে আমরা যে আলোচনা করলাম, রোমানদের হাতে বিতাড়িত হওয়ার পর ইহুদিরা উদ্বাস্তু হয়ে পড়ে। ২,০০০ বছর যাবৎ তারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে আবার যদি তারা জেরুজালেমের মালিকানা দাবি করে, তখন সেখানে বসবাসরত অ-ইহুদি জনগোষ্ঠীর কি হবে? তাই ফিলিস্তিনের বুকে বিংশ শতাব্দীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিঃসন্দেহে জবরদখল। এখন আমরা ইহুদি ধর্মের একদম শুরুর ইতিহাসের দিকে একটু নজর দিব। আব্রাহামিক ধর্ম কি? আমরা এ পর্বে বিংশ শতাব্দীর ইতিহাস আলোচনা করব। তাই ইহুদিদের হাজার হাজার বছরের ইতিহাস নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। আমরা মূলত দেখিয়ে দিব কিভাবে প্রথম মহাযুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে ইহুদি সংকটের সূচনা হয় এবং তার রেশ আজও আছে। মুসলিমরা যাকে হজরত মুসা আলাইসাল্লাম হিসেবে মানেন, ইহুদিদের চোখে মূলত তিনিই মোজেস। ইহুদি ধর্মের গোড়াপত্তনকারী মহাপুরুষ তিনি। বর্তমান ইসরায়েল রাষ্ট্রটি মূলত হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামের নামানুসারে প্রতিষ্ঠিত। হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইসরায়েল নামেও পরিচিত ছিলেন। ইহুদিরা প্রাচীনকাল থেকেই বনি ইসরায়েল নামেও পরিচিত ছিল। হজরত ইয়াকুব আলাইসাল্লাম ওরফে ইসরায়েল ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র, হজরত ইসহাকের সন্তান। আবার খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট ছিলেন বনি ইসরায়েলের বংশধর। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আরেক পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর। তাই মুসলমান, খ্রিস্টান ও ইহুদি
এই ৩টি ধর্মকে একত্রে আব্রাহামিক ধর্ম বলা হয়। এই ৩টি ধর্ম মূলত এসেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথ ধরে কিংবা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরদের দ্বারা প্রচারিত হয়ে। তাই এই ৩টি ধর্মে বেশ কিছু মিল আছে। ইহুদিরা সবচেয়ে প্রাচীন জাতি কিন্তু যাযাবর। হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে বনি ইসরায়েলের ১২টি গোত্রকে নিয়ে স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমি কেনান বা বর্তমানে প্যালেস্টাইনের দিকে যাত্রা শুরু করলেন। যদিও হজরত মুসা আলাহিসাল্লাম নিজে কেনান পৌঁছতে পারেননি, তার আগেই মারা যান, কিন্তু পরবর্তী সময়ে যশোয়ার নেতৃত্বে ইহুদিরা কেনানে আসলেন। ইহুদিরা জয় করে নেন বর্তমান জেরুজালেম, হেব্রন, জেরিকো সহ প্রায় গোটা প্যালেস্টাইন। ইহুদিরা বাস করতে লাগলেন তাদের প্রতিশ্রুত ভূমিতে। এটা প্রায় ৩,০০০ বছর আগের কথা। কিন্তু পৃথিবীর ইতিহাস সবসময় একই গতিতে চলে না। হজরত দাউদ আলাহিসাল্লাম তথা ডেভিডের শাসনামলে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠিত হয় ইহুদিদের। দাউদ আলাহিসাল্লাম এর পর রাজা হলেন তার পুত্র হজরত সুলাইমান আলাইসাল্লাম। তিনি মূলত বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। হজরত সুলাইমান আলাইসাল্লামকে নিয়ে অনেক কিচ্ছা কাহিনী আছে, আমরা সেগুলো আলোচনাই করব না। রাজা সলোমনের মৃত্যুর পর থেকেই ইহুদি রাষ্ট্র দুর্বল হতে থাকে। জেরুজালেম নগরীর ইহুদিদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালান বেবিলনীয় শাসক নেবুচাদ নেজার। খ্রিস্টপূর্বে ৫৮৬ সালের ঘটনা সেটি। জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেন নেবুচাদ নেজার। হজরত সুলাইমান আলাইসাল্লাম নির্মিত বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেওয়া হয়। ইহুদিদেরকে শিকলে বেঁধে দাস হিসেবে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। ইহুদিদের এরকম বন্দিদশা খ্রিস্টপূর্ব ৫৩৯ সাল পর্যন্ত চলতে থাকে। তারপর ইহুদিদের জন্য মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হলেন সাইরাস দ্য গ্রেট। সাইরাস ছিলেন পার্সিক সম্রাট। খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে সাইরাস বেবিলনীয় সাম্রাজ্যকে পুরোপুরি পরাজিত করলেন। ইহুদিরা যাতে নিরাপদে জেরুজালেম ফিরতে পারেন সেজন্য সাইরাস খ্রিস্টপূর্ব ৫৩৮ সালে ডিক্রি জারি করেন। পার্সিক সাম্রাজ্যের পতনের পর গ্রিকরা জেরুজালেম দখল করলেও তা ছিল ক্ষণস্থায়ী। ইহুদিদের কোনো ক্ষতি হয়নি গ্রিকদের শাসন আমলে। গ্রিকদের পর জেরুজালেম দখলে আসে রোমানদের হাতে। রোমানদের হাতে ইহুদিদের কী পরিণতি হয়েছিল সেটা তো শুরুতেই বলেছি। রোমানদের হাতে কচুকাটা হওয়ার পর থেকে ২,০০০ বছর ব্যাপী ইহুদিদের যাযাবর জীবন শুরু। বিশেষ করে ৩১৩ সালে রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম খ্রিস্টান হওয়ার পরে ইহুদিদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পিছনের নেপথ্য কারিগর ছিল জেরুজালেমের ইহুদিরা। তাই পরবর্তীতে খ্রিস্টানরা অনর্থক ইহুদিদের উপর হামলে পড়ত। রোম সাম্রাজ্যের প্রত্যেক প্রান্তেই ইহুদিরা ছিল নির্যাতিত। বাধ্য হয়ে ইহুদিরা জেরুজালেমের বাইরে বেরিয়ে পড়ে। ইহুদিরা ছড়িয়ে পড়ে পশ্চিম ইউরোপ, উত্তর আফ্রিকা, সিরিয়া, মিশর, ভারতবর্ষ, এমনকি ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনাতেও। শুরু হলো ইহুদিদের যাযাবর জীবন। স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমিতে তারা আর ফিরতে পারেনি। জারিফ বলল, মজার ব্যাপার কি জানো, ইহুদিদের সাথে মুসলমানদের শত্রুতার সম্পর্ক সৃষ্টি হয় মূলত এই বিংশ শতাব্দীতে। তার আগে মুসলমানদের সাথে ইহুদিদের সে অর্থে কোনো বিরোধ হয়নি। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদিদেরকে মদিনা থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে। এছাড়া ইহুদিদের সাথে মুসলমানদের সংঘাতের কোনো খবর নাই। মুসলমানরা যখন জেরুজালেম জয় করে খ্রিস্টানদের হাত থেকে, তখন জেরুজালেমে বসবাসরত ইহুদিরা স্বাগত জানিয়েছিল। স্পেনের মুসলিম সভ্যতা ইহুদিরা মুসলমানদের সাথে মিশে উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। বাগদাদের আব্বাসীয় খেলাফতের সময়ও ইহুদিরা মুসলমানদের সাথে সুসম্পর্ক রেখেছিল। ইহুদিদের সাথে শত্রুতা ছিল মূলত খ্রিস্টানদের। টানা ২,০০০ বছর যাবৎ খ্রিস্টানরা ইহুদিদেরকে নির্যাতন করেছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করেছে। এসব কথা বলতে গেলে কয়েক হাজার পৃষ্ঠার বই লিখতে হবে। পরের পর্বে আমরা এক লাফে বিংশ শতাব্দীর দিকে মনোনিবেশ করব। পর্ব ৭৫, থিওডোর হার্জেল, আধুনিক ইহুদিবাদের স্বপ্নদ্রষ্টা। প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ইউরোপে সমীহ জাগানো একটা সাম্রাজ্য ছিল।
বর্তমানে যার কোনো অস্তিত্ব নাই। সে সাম্রাজ্যের নাম ছিল অস্ট্রো-হাঙ্গেরি। সে সাম্রাজ্যের জৌলসময় নগরী বুদাপেস্টে ১৮৬০ সালের মে মাসের ২ তারিখে জন্মগ্রহণ করেন থিওডর হার্জেল। রোমান কর্তৃক গণহত্যার শিকার হয়ে জেরুজালেম থেকে ইহুদিরা সরে পড়ে ৭০ খ্রিস্টাব্দে। তারপর দেশে দেশে শুরু হয় ইহুদিদের যাযাবর জীবন। ইহুদিরা কোনো দেশকে আপন করে নিতে পারেনি। শতকের পর শতক যায়। ইহুদিদের চোখে একটাই স্বপ্ন, তারা আবার জেরুজালেম যাবে। সেই স্বপ্নকে প্রথম চারাগাছ রোপণ করলেন এই থিওডর হার্জেল। ইহুদিদের জন্য শুধুমাত্র জেরুজালেমকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে একটি জাতীয় রাষ্ট্র। সংক্ষেপে এটাই হচ্ছে জায়নিজম। জায়নিজম এর বাংলা ইহুদিবাদ নয়, কারণ ইহুদিবাদ মানে হচ্ছে জুডাইজম। জায়নিজম শব্দটি সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থে আজ্ঞাবাহী। হার্জেল ছিলেন একজন আইনের মানুষ। ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে আইনের উপর ডিগ্রি নিয়েছিলেন। ১৮৮৪ সালে ওকালতি করার লাইসেন্সও পান। কিন্তু আইন ব্যবসার দিকে মন নাই হার্জেলের। সাহিত্য চর্চা করতে ভালোবাসতেন। সেই সুবাদে টুকটাক নাটকও লিখতেন, আর পত্রিকার পাতায় লিখতেন সাহিত্য সমালোচনা। হার্জেল কোনো কঠোর ইহুদিও ছিলেন না। ইহুদিদের ভাষা হিব্রুও তিনি জানতেন না। তাই হার্জেলই একমাত্র ব্যক্তি নন যিনি প্রথমবারের মতো ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন। ফরাসি সমরনায়ক নেপোলিয়নও ইহুদিদেরকে প্যালেস্টাইনে পাঠানোর কথা চিন্তা করেছিলেন, যদিও জঞ্জা বিক্ষুব্ধ পরিস্থিতির কারণে তিনি সেটা বাস্তবায়ন করতে পারেননি। ব্রিটিশ রাজনীতিবিদ বেঞ্জামিন ডিসরেইলি ও কার্ল মার্কসের একান্ত সহচর মোসেস হ্যাস লিখেছিলেন, ইহুদিদেরকে জেরুজালেমে স্থানান্তরিত করাই হবে মানবজাতির জন্য মঙ্গলজনক। রাশিয়া সহ ইউরোপে ইহুদি বিদ্বেষ বদলে যাওয়া থিওডর হার্জেল। ১৮৮১ সালে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হলে দোষ গিয়ে পড়ে ইহুদিদের হাতে। হত্যাকাণ্ডে একজন ইহুদি জড়িত ছিল বটে, কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ইহুদি সম্প্রদায়ের উপর পরিকল্পিত আক্রমণ শুরু হয়। ১৮৮১ থেকে ১৮৮৫ সাল পর্যন্ত এই ৪টি বছর রাশিয়ান ইহুদিদের উপর নির্যাতন শুরু হয় বিভিন্ন মাত্রায়। রাশিয়ান ভাষায় এ পরিস্থিতি পোগ্রাম নামে পরিচিত। হয়তো ৪৬ জন লোক মারা গিয়েছিল, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল খুব মারাত্মক। হাজার হাজার ইহুদি নির্যাতনের শিকার হয়, তাদের বাড়িঘর ধ্বংস করা হয়। ১৮৮৩ সালে ২৫,০০০ ইহুদি প্যালেস্টাইনে বসতি স্থাপন করে, যাদের অধিকাংশই রাশিয়া থেকে গিয়েছিল। ফিলিস্তিনের ভূখণ্ডে এটা ছিল প্রথম ইহুদিদের আগমন। থিওডর হার্জেল বসবাস করে আসছিলেন ভিয়েনায়। রাশিয়ার এই সহিংসতা তার মনকে নাড়িয়ে দেয়। তিনি তখন থেকেই কঠোরপন্থার দিকে ঝুঁকে পড়েন। একটি পত্রিকার প্যারিস বিষয়ক সংবাদদাতার চাকরি নিয়ে ১৮৯১ সালে প্যারিসে যান। সেখানে গিয়েও টের পান সব জায়গায় তীব্র ইহুদি বিদ্বেষ। ফরাসি সেনাবাহিনীতে একজন ইহুদি গুপ্তচর ধরা পড়েন, যিনি জার্মানদের হয়ে কাজ করছিলেন। পুরো ফ্রান্স ইহুদি বিদ্বেষ উত্তাল হয়ে পড়ে। প্যারিস থেকে হার্জেল লন্ডনে গেলেন। সেখানকার ইহুদিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। সব জায়গার খবর পেয়ে হার্জেল এই সিদ্ধান্তে উপনীত হলেন যে রাশিয়া থেকে ব্রিটেন, ফ্রান্স থেকে অস্ট্রিয়া, সব জায়গায় ইহুদিদের প্রতি উগ্র জাতীয়তাবাদী বিদ্বেষ দিন দিন বেড়েই যাচ্ছে। এর একটা বিহিত করা দরকার। মনে হচ্ছে ইহুদিদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন না করলে বিশ্বে হয়তো ইহুদিদের অস্তিত্বই আর থাকবে না।